মাসের পর মাস বেতন নেই, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে পৌরসভার সাফাই কর্মীদের। অন্যদিকে অবসর জীবনে পেনশনের টাকার উপর নির্ভরশীল বহু প্রবীণ মানুষও পড়েছেন চরম আর্থিক সংকটে। দীর্ঘদিন ধরে জমে থাকা এই ক্ষোভ, অনিশ্চয়তা এবং দুর্ভোগের আবহেই সোমবার রায়গঞ্জ পৌরসভায় পৌঁছলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং বিধায়ক কৌশিক চৌধুরী। পৌরসভায় পৌঁছে প্রথমেই পৌর প্রশাসক তথা মহকুমার শাসক তন্ময় ব্যানার্জি এবং পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে বৈঠকে বসেন সাংসদ ও বিধায়ক। বৈঠকে মূলত পৌরসভার আর্থিক পরিস্থিতি, কর্মীদের বকেয়া বেতন এবং পেনশনভোগীদের দীর্ঘদিনের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে আন্দোলনরত পৌর কর্মচারী এবং পেনশনভোগীদের সঙ্গেও সরাসরি কথা বলেন তারা। সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয় প্রশাসনের তরফে। জানা গিয়েছে, রায়গঞ্জ পৌরসভার বহু সাফাই কর্মী 6 থেকে 7 মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। আর্থিক অনটনের জেরে কার্যত দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন কাটছে তাদের। একাধিকবার বকেয়া বেতনের দাবিতে আন্দোলন, বিক্ষোভ এবং কর্মবিরতির পথেও হেঁটেছেন কর্মীরা। অভিযোগ, বিগত প্রশাসক বোর্ডের সময়েও এই সমস্যা নিয়ে বহু আলোচনা হলেও কোনো স্থায়ী সমাধান বের হয়নি। ফলে ক্ষোভ ক্রমশ বাড়ছিল কর্মীদের মধ্যে। তবে রাজ্য সরকার পরিবর্তনের পর নতুন প্রশাসনের প্রতি আশাবাদী হয়ে উঠেছেন পৌরসভার কর্মী এবং পেনশনভোগীরা। তাদের দাবি, নতুন সরকার এবং জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে হয়তো এবার সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সংবাদ পিএস এর মুখোমুখি হয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, পৌরসভার সাফাই কর্মী এবং পেনশনভোগীদের দীর্ঘদিন ধরে বেতন বকেয়া রয়েছে। অনেকেই ঠিকমতো সংসার চালাতে পারছে না। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। তাই আধিকারিকদের সঙ্গে বসে আলোচনা করা হয়েছে কিভাবে দ্রুততার সঙ্গে কর্মীদের বকেয়া বেতন মেটানো যায় এবং ভবিষ্যতে যাতে এই সমস্যা আর না হয় সেই বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে। এদিন পৌরসভায় বৈঠকের পর রায়গঞ্জে নির্মীয়মান পৌর বাসস্ট্যান্ড পরিদর্শনে যান সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং বিধায়ক কৌশিক চৌধুরী। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সহ অন্যান্য আধিকারিকরা। বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে প্রকল্পের কাজের অগ্রগতি, নির্মাণের গুণগত মান এবং পরিষেবামূলক বিভিন্ন দিক খতিয়ে দেখেন তারা। দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন সাংসদ এবং বিধায়ক। পরিদর্শনের সময় বেশ কিছু খামতি নজরে আসে বলে জানান সাংসদ কার্তিক চন্দ্র পাল। সাংসদের অভিযোগ, সাধারণ যাত্রীদের জন্য মূল বাসস্ট্যান্ড পরিষেবার কাজ সম্পূর্ণ হওয়ার আগেই সেখানে মার্কেট কমপ্লেক্স তৈরির কাজকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। গতকাল রায়গঞ্জ পৌরসভায় গেছিলেন, আপনার একটা প্রশাসনিক বৈঠক ছিল এবং আমরা জানতে পারলাম যে আপনি রায়গঞ্জ বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড যেটা হচ্ছে সেটার যে দোকানঘরগুলো হচ্ছে সেগুলো কাজ বন্ধ করে রেখেছে এবং যে মাটি ওখানে ফেলা হয়েছিল সেটা নিয়ে যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল সেটাও একটা সয়েল টেস্ট করার অনুমোদন দিয়েছে। কি বলবেন এই ব্যাপারে? না দেখুন, আমি কোনো অনুমোদন না, মানে গতকাল আমাদের সম্মানীয় এমএলএ এবং আমি এবং এসডিও সাহেব, যিনি এখন অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন, অ্যাকচুয়ালি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি যেহেতু আমার লোকসভার মধ্যেই পড়ে, একটা দীর্ঘদিন ধরে অচলাবস্থা। আজকে যারা সেখানকার স্টাফ রয়েছেন, ডেলি ওয়েজ, তারা বেতন পাচ্ছেন না, তারা কাজ করছেন এবং পেনশন হোল্ডাররা পেনশন পাচ্ছেন না। একটা খুব বাজে পরিস্থিতি। আমি গিয়েছিলাম মিউনিসিপ্যালিটির এই ব্যাপারটা কি আছে সেটা একটু জানার জন্য। আর তার সাথে সাথে রায়গঞ্জের সবচেয়ে বড় সমস্যা যানজট সমস্যা। তো বাস স্ট্যান্ড হচ্ছে হচ্ছে আমরা এর আগে অনেক দেখেছি, অনেক ঘটা করে প্রচার হয়েছে। তো অ্যাকচুয়াল কি হচ্ছে, কি দরকার, কি মানুষের প্রয়োজন, একটা আধুনিক মানের বাস স্ট্যান্ডের যা যা দরকার সমস্ত জিনিসগুলো আসে কিনা সেগুলো দেখার জন্য আমরা ভিজিটে গিয়েছিলাম। তো পৌরসভার অবস্থা সত্যিই খারাপ এবং যারা দৈনন্দিন স্টাফেরা রয়েছেন, যারা আমাদের ঘুম থেকে উঠে শহর পরিষ্কারের দায়িত্ব নেন, বা ধরুন আমার যে কোনো মহামারী হোক, ডেঙ্গু হোক বা করোনা হোক, তারা সামনে থেকে কাজ করেন, তারা দীর্ঘদিন মাসের পর মাস বেতন পাচ্ছেন না, তাদের সংসার চলছে না। তারা কি করে সংসার চালাবেন, কঠিন পরিস্থিতি। এসডিও সাহেবকে বললাম কোনো একটা উপায় বের করে যাতে এই সমস্যার সমাধান করা যায়। এমএলএ সাহেবও ছিলেন, তিনিও চেষ্টা করছেন। তার সাথে সাথে বাস স্ট্যান্ড গেলাম, সেখানে গিয়ে আমরা তো ভেবেছিলাম বাস স্ট্যান্ডে অনেক কিছুই হচ্ছে। তো আপনারা তো দেখেছেন, এটাকে তো ছাই দেওয়া হয়েছে, ছাইয়ের উপরে মাটি। তো সেটা নিয়ে একটা ভবিষ্যতে সমস্যা আসতে পারে। আমি বললাম ইউটিউব সাহেবকে যে একটা সয়েল টেস্ট করে অ্যাকচুয়ালি এর যে লোড ক্যাপাসিটি সেটা নিতে পারবে কিনা, নইলে সেটাকে খুঁড়ে তুলতে হবে। আর বাস স্ট্যান্ড যতটা না প্রোগ্রেস হচ্ছে, পাশে দেখি যে মার্কেট হচ্ছে। তো আগে যেটা মূল দরকার আমাদের বাস স্ট্যান্ড, সেটা না হয় মার্কেট হচ্ছে। তো আমরা সেই জন্যই বললাম মার্কেট আপাতত বন্ধ থেকে আমাদের যেটা দরকার, মানুষের প্রয়োজনে যেটা দরকার সেটা বাস স্ট্যান্ড, সেটাকে প্রায়োরিটি দিয়ে। এবং সেখানে বাস স্ট্যান্ড মানে জাস্ট মাটি ফিলিং আর কিছু, এমন কিছু বড় কিছু ধরা নেই। একটা বাস স্ট্যান্ডের যে ইনফ্রাস্ট্রাকচার দরকার একটা আধুনিক মানের বাস স্ট্যান্ডের, সেগুলোর কিছুই নেই। এখন অনেক কাজ করতে হবে, টেন্ডার করতে হবে,
সেটা নিয়েও সওয়ালি আমাদের এখন ডিপিআর করতে হবে, করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে পাঠিয়ে যাতে জেলাবাসী এই যন্ত্রণা থেকে মুক্তি পায়, রায়গঞ্জবাসী মুক্তি পায়, সেই জন্য আমরা বাস স্ট্যান্ড থেকে কত তাড়াতাড়ি আপগ্রেডেশন করে ভালো কোয়ালিটির করা যায় এবং আধুনিক মানের করা যায় সেই চেষ্টা আমরা করবো। প্রাক্তন বিধায়ক তিনি তো একদম ডঙ্কা বাজিয়েছিলেন যে বাস স্ট্যান্ড 2027-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এবং সেটাকে কেন্দ্র করেই তিনি ভোট ভিক্ষা চেয়ে বেরিয়েছিলেন। মূল ইস্যু কিন্তু সেটাই ছিল। কিন্তু আপনি যেটা বলছেন সেটা যদি বাস্তব হয় তাহলে তো মোটেই কাজ হয় না। প্রথম প্রায় 3 কোটি টাকার একটা টেন্ডার হয়েছে, তার মধ্যে ম্যাক্সিমামটাই মাটি ফিলিং রয়েছে, আর বাকি যেটুকু রয়েছে সেটা দিয়ে একটা পুরোপুরি বাস স্ট্যান্ড হয় না। একটা আধুনিক মানের বাস স্ট্যান্ডের যা দরকার ইনফ্রাস্ট্রাকচার সেখানে কিছুই নেই। দিয়ে গেছে যে রায়গঞ্জে কোনো ফুটপাত বলে কিছু নেই, ব্যারিয়ার তৈরি করে লক্ষ লক্ষ টাকা হয়নায় জয় করেছে, এবং বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে এই যানজট সমস্যার একটা সলিউশন করেছিলেন যে লাল এবং সবুজ, নীল এবং সবুজ এই কালার দিয়ে বিভাজন করবেন টোটো অটোতে, কিন্তু সেটাও বিষ পাওয়া যায়। আজকের ডেটে রায়গঞ্জের লোক জেরবার, ব্যারিয়ালের জন্য ফুটপাত বলে রায়গঞ্জে কিছু নেই, ফুটপাতবাসীরা বিপর্যস্ত। ব্যবসায়ীদের সুবিধার ক্ষেত্রে পৌরসভায় লক্ষ লক্ষ টাকা খরচ করেছে ব্যারিয়ালে। রায়গঞ্জে কোনো পার্কিং জোন নেই, শপিং মলগুলোর নিচে যে গ্রাউন্ড ফ্লোর সেটা যদি পার্কিং জোন করে দেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যা থাকে না। কি বলবেন? দেখুন, অনেকগুলো ইস্যু কালকে আমাদের আলোচনা হয়েছে, সেগুলো সমস্তই প্রশাসনিক আলোচনা। আজকে একটা শহর, এটা আমাদের মূল কেন্দ্র, প্রাণকেন্দ্র এবং আমাদের জেলা সদর, সেখানে আজকে দেখুন শিলিগুড়ি মোড় থেকে আপনি আমাদের বিদ্রোহী মোড় অব্দি আপনি যেতে পারবেন না ঠিকঠাক করে। আমাদের স্কুল ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যেতে পারে না। এই সমস্যা একদিনের না, এবং এটাকে চাইলেই দায়িত্ব নিয়ে শুরু থেকে এটাকে ঠিকভাবে লাগাম ধরে শহরকে, তার রোডকে বড় করে নিয়ে ঠিকঠাক করে একদম যেভাবে দরকার সেই একটা প্ল্যান করে যদি করতে পারতো তাহলে এই সমস্যা হতো না। আজকে দেখুন আমাদের যেটা লক্ষ্য, আমাদের এই যেটা আমাদের পুরো এনএক্স রয়েছে, যেটা এখন পিডব্লিউডি হ্যান্ডওভার নিয়েছে, এর উপরে আপনারা জানেন রেল থেকে ফ্লাইওভার অনুমোদন হয়েছে, এবং তার সাথে আমরা খুব তাড়াতাড়ি যত দ্রুত এটাকে বড় করে একটা আধুনিক মানের বাস স্ট্যান্ড গড়ে তোলা যায়, তাতে কিছুটা যেমন আমাদের এই সমস্যার সমাধান হবে, তার সাথে সাথে আমরা কালকে বসেছি, আজকেও আমরা বসবো, আমাদের পিডব্লিউডি বা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আলোচনা হবে যে এই যানজটের জন্য বা এই শহরের রাস্তাটাকে কিভাবে অন্যভাবে কোনো ওয়ে আউট বের করে নিয়ে এই সমস্যার সমাধান করা যায় নাকি, সেটা আমরা প্ল্যানিং করে আমি সেটা চেষ্টা করব। তৃণমূল নেতা রাতারাত ফুটপাত দখল করে বেশ কিছু দোকান বসিয়েছে, সেগুলোর যে বসিয়েছে তার একটা বিরাট অঙ্ক তারা নিয়েছে, এবং তাতে কিন্তু রায়গঞ্জবাসী জেরবার যে হনুমান মন্দির থেকে হসপিটালের একদম জেলখানা মোড় পর্যন্ত যেতে পারে না। কি বলবেন? দেখুন, এটা তো যিনি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির এখন বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন তিনি দেখছেন, এবং আমরা অবশ্যই গোটা শহর, আমি এবং আমাদের সম্মানীয় এমএলএ সাহেব, আমরা ঘুরবো, প্রতিটা জায়গাতেই ঘুরবো, কারণ আমাদের লক্ষ্য থাকবে এই যানজট মোকাবিলা করা। সবাই মাতৃসদনে যেখানে আনুমানিক প্রতি মাসে 25 লক্ষ টাকা সোর্স অফ ইনকাম হয় সিজারিয়ান বেবি এবং নর্মাল বেবি ডেলিভারি করে, সেখানে কোষাগারে জমা পড়ে 13,000 টাকা পার মান্থ। বাকি টাকাটা কোঅর্ডিনেটরদের পকেটে গেছে এতদিন। সেই জায়গায় সেই সমস্ত কোঅর্ডিনেটরকে কেন তদন্ত করা হচ্ছে না, এবং যিনি ম্যানেজার আছেন জয়দেব দাস, তাকে কেন ওখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না? তিনি তো মেন কালপিট। এই অভিযোগটা এসছে, কালকে আমি সম্মানীয় এসডিও সাহেবকে বলেছি, উনি এটার বিচার বিভাগে তদন্ত করবেন। শুধু কি তদন্তই থেকে যাবে? আমরা দেখুন, জানতে হবে। এবার ব্যাপার হচ্ছে মিউনিসিপ্যালিটিতে যারা বসেছিলেন দীর্ঘদিন ধরে, এবার যারা বসেছিলেন তারাই ভেতরটা ভালো বলতে পারবেন। উনি জাস্ট চার্জ নিয়েছেন, এবং আপনারা দেখেছেন যে 4 তারিখের পরে ডবল ইঞ্জিন সরকার, এবার আস্তে আস্তে উনি যখন সেটার মধ্যে ঢুকবেন, আমাদের সম্মানীয় এমএলএ সাহেব রয়েছে, আগামী দিনে হয়তো বোর্ড হবে বা অ্যাডমিনিস্ট্রেটর বডিও বদল হবে, হ্যাঁ, তখন আরো ভেতরে গেলে আমরা জানতে পারবো। তবুও এটার যা দরকার, একটা অভিযোগ যখন এসছে, আমরা এই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করে এটার যে ওয়ে আউট আছে সেটাকে বের করা, শুধু না, যদি তদন্তে দেখা যায় সত্যি গাফিলতি আছে, অবশ্যই যারা দোষী রয়েছেন তাদের সাজা হবে, এবং যে সরকারি ফান্ড অর্থ নয়ছয় হয়েছে সেটা সরকারি নিয়ম অনুযায়ী সেটা কিভাবে ফেরত আনা হবে সেটাও যারা দায়িত্বে রয়েছেন তারা করবেন। যে সমস্ত কোঅর্ডিনেটররা এর সঙ্গে জড়িত, যারা এতদিন ধরে অন্যায় অবিচার করে এসছে, পাড়ায় পাড়ায় তোলা তুলে এসছে,
সেই সমস্ত কোঅর্ডিনেটররা বিজেপিতে আসার জন্য পা বাড়িয়েছে এবং যোগাযোগ করছে রাজনৈতিক মহলের তরফ থেকে, এবং এলাকাবাসী জনগণ তারা কিন্তু ভয়ে সন্ত্রস্ত যে এরাই যদি আবার বিজেপিতে ঢোকে তাহলে বিজেপি ঘোকলা হয়ে যাবে। কি বলবেন? আপনারা অবশ্যই দেখেছেন যে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি এবং আমাদের জেলা সভাপতি সবাই বাইট করে দিছে, কোনো ধরনের কোনো জয়েনিং নেই, সব জয়েনিং বন্ধ আছে। এটা আমাদের রাজ্য স্তর থেকে নির্দেশ রয়েছে এবং আমার মনে হয় না যে রাজ্য স্তরের নির্দেশের পরে আমাদের কোনো নেতা কর্মীরা বা কেউ সাহস পাবে যে জয়েনিং করানোর জন্য, কারণ এটা রাজ্য থেকে নির্দেশ, পুরো জয়েনিং প্রক্রিয়া বন্ধ রয়েছে।